সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি পাবলিক টাইমসের নিয়মিত আয়োজন পাবলিক টকে। পাবলিক টকে আমরা সর্বশেষ পরিস্থিতি, নানা রাজনৈতিক নানা বিষয় এগুলো নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং ভবিষ্যৎ বাংলাদেশ কোন পথে যাচ্ছে, সেই সব নানা বিষয়ে কথা বলবো। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন সাংবাদিকতার শিক্ষক এবং রাষ্ট্রচিন্তা জার্নালের সম্পাদক আর রাজি। জি, কেমন আছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। আমি ভালো আছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা তো একটা নির্বাচন পার করলাম এবং বলা হচ্ছে যে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো একটি নির্বাচন হয়েছে এমন বলা হচ্ছে। আসলেও ভোট কেমন হলো সেই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই। কয়েকটা দিক থেকে তো এটা বিবেচনা করা যায়। যদি আমরা নির্বাচনের প্রচারণার যে শৃঙ্খলা বা নির্বাচনী যে আচরণ বিধি মেনে চলার বিষয়টা দেখি, তাহলে আমি বলবো যেটা বেশ ভালো ছিল। নির্বাচনী আচরণ লঙ্ঘন করার প্রবণতাটা কম ছিল। সত্যি সত্যি আমরা প্রচুর ব্যানার বা পোস্টারে, দেয়ালে পোস্টার থেকে যাওয়া প্রচুর হই হন্ডা মিছিল, এগুলো আমরা দেখি নাই সেভাবে। এটা একদিকে স্বস্তির ছিল। নির্বাচনের আগে যে সহিংসতা, সেটার পরিমাণ একেবারেই অনুল্লেখযোগ্য। সেই অর্থে কোনো সহিংসতাই নাই নির্বাচনের ঘোষণার পরে। কোনো মৃত্যু ওইভাবে নজরে পড়ে নাই, যেটা ধরেন যে 20-22 জন মারা যাবে, এটা একটা নর্মাল বিষয় ছিল। আর নির্বাচনের দিনের যদি কথা বলি, এটাতেও সহিংসতা, হুন্ডা গুন্ডা, ককটেল, এটা নাই, এটা ছিল না। নির্ভয়ে নিঃশঙ্ক চিত্তে মানুষ গিয়েছে। আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা, আমি নাটোরের একটা কেন্দ্রে, পৌরসভার একটা কেন্দ্রে ভোট দিয়েছি। অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। আহ সব অর্থেই সবাই খুব সহযোগিতা প্রবণ ছিল। আপনার মানুষের মধ্যে কি বলা যায় যে ভোটে গেলে এর আগের ভোটগুলোর যেগুলো অভিজ্ঞতা আছে, যে একটা স্নায়ুর চাপ, দুটা পক্ষ, কারো কেউ মনে করছে যে আমি তার পক্ষে, কেউ মনে করছে আমি তার পক্ষে না, তাদের ভোট কি হবে এটা দিয়ে একটা সন্দিগ্ধ চোখ, এগুলো কিছুই ছিল না। এবং ভোট কেন্দ্রের ভিতরে যে ব্যবস্থাপনা ছিল, যেভাবে আপনার সত্যি সত্যি খুব ভালোভাবে আপনার ভোটার কার্ড বা ভোটার আইডি কার্ডের অনুসারে খুঁজে পাওয়া গেছে, সিরিয়াল পাওয়া গেছে। কর্মকর্তারা টিক দিয়েছেন। এবং কর্মকর্তাদের মধ্যে আমার এবার যেটা দেখলাম, যেটা খুব হয়তো একটু অন্যরকম, যে তারা খুব আগ্রহ ভরে যেন দায়িত্বটা নিয়েছিলেন, বাধ্য হন নাই। কারণ এবার যে সম্মানী, এটার পরিমাণ বেশ উল্লেখযোগ্য ছিল। এ কারণেও হয়তো দেখা যাবে যে অপেক্ষাকৃত একটু যোগ্য লোকজন এসে হাজির হয়েছেন এবং তাদের সহযোগিতার মানসিকতাটা ছিল। ভোট দেওয়ার ক্ষেত্রে বুঝিয়ে দিয়েছে, বেশ মানে সময় নিয়ে ভোট দিতে পারে এরকম আয়োজন ছিল। এমনিতেও চাপ কম ছিল না। তো সেইটা থেকে শুরু করে আমি ভোট গণনার যে পদ্ধতিগুলো পরবর্তীতে দেখলাম, যে প্রত্যেকটা ভোট গণনার পরে লেখা হয়েছে, সেটার একটা কপি হয়ে, মানে খুব আপনি চাইলেই সহজে সবকিছু বুঝে ফেলতে পারেন বা পুনরায় নিরীক্ষণ করবার বেশ ভালো সুযোগ রয়েছে। তো সেই সব বিবেচনা করে এবং শেষ পর্যন্ত ফলাফল যেভাবে আসলো, কিছু হয়তো প্রশ্ন থেকে যেতে পারে, কিন্তু আমার মনে হয় এটা বাংলাদেশের শ্রেষ্ঠ নির্বাচন আমার দেখা নির্বাচন। নিঃসন্দেহে জি, এই কৃতিত্ব আমি সরকার থেকে। জি। আচ্ছা, আরেকটা বিষয় যে যেহেতু নির্বাচন হয়ে গেল এবং এক ধরনের নিরঙ্কুশ জয়ের যেহেতু বিষয়টা এসেছে এবং যার কারণে দুটো প্রশ্ন মানুষের মধ্যে দেখা দিয়েছে বা অনেকেই বলছেন। তার একটি হলো যে জুলাই সনদ বাস্তবায়নের কি হবে? তার কারণ হলো এর আগে তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল তাদের যেসব নোট অফ ডিসেন্ট রয়েছে বা অন্যান্য যেগুলো বিষয় সেগুলোতে আসলে আহ, আহ, মানে বাস্তবায়ন তাদের মানে তাদের বাস্তবায়নের দায়বদ্ধতা ওইভাবে নেই, এরকম একটি ব্যাপার বলা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু নিরঙ্কুশ জয়, আমরা এর আগের মতোই যে আবার নিরঙ্কুশ একটি মানে কি বলে আহ, মানে ফ্যাসিবাদের পদধ্বনি এমন কথাবার্তাও বা মানুষজন বলছে। আসলে এই নিরঙ্কুশ জয়, এই দুইটা বিষয় আপনি কিভাবে দেখছেন? একটা ব্যাপার তো এটা ঠিকই যে সনদের, জুলাই সনদ, এটাতে বিএনপি তো অনেকগুলো
আপত্তি সহই এটা ভোটে গিয়েছে এবং এভাবে এটা ভোটে যাওয়াটা উচিত হয়নি। নিঃসন্দেহে এটা সরকার বা সংস্কার পন্থীরা যারা এটা চেয়েছে তারা চালাকি করেছে একটা রাজনৈতিক দলের উপরে এক ধরনের কৌশলে, আহ, যেটাকে অপকৌশল বলা যেতে পারে, তারা এই ভোটটা সামনে নিয়ে এসছে। এখন দেখেন ভোট যেটা যেটুকু দেখা যাচ্ছে খুব বেশি একেবারে 70-80% লোক যে সমর্থন দিয়ে দিয়েছে, হ্যাঁ ভোট দিয়েছে, ঘটনাটা তা ঘটে নাই। 1/3 বা 25% ভোট হায়ের বিপক্ষে গিয়েছে। অন্যদিকে আপনার 2/3 বেশি আসন পেয়েছে যারা অনাপত্তি দিয়ে এই দেওয়া যে বিএনপি তাকে সমর্থন জানিয়েছে। তার মানে মানুষ, আমরা যদি দেখি যে মানুষের যদি আকাঙ্ক্ষা থাকতে সংস্কারের, তাহলে তো বিএনপিকে ভোট দেওয়ার কথা না। মানুষ সংস্কারকে সে প্রধান করে তোলে নাই, সংস্কারটা সে হয়তো ভোট দিয়েছে, কিন্তু হ্যাঁ বা না ভোট নিয়ে তার প্রধান আলোচ্য বিষয় ছিল, তার মনের প্রধান বিষয় ছিল না। তার মনের প্রধান বিষয় ছিল বিএনপিকে ক্ষমতায় দিতে যাওয়া, এবং সে কারণে বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে। এটাকে এখন বিএনপির বলবার সুযোগ আছে যে সংসদ সার্বভৌম, এবং প্রথাগতভাবে যেভাবে হয় যে সংসদ একটা সংবিধান সংশোধনের বিষয়টা উপস্থাপন করে, সংসদে আলোচনা হয়, সংসদ প্রস্তাব করে, তারপরে এটা জনগণের কাছে রেফার করে, জনগণ এটা চায় কি চায় না, হ্যাঁ বা না ভোট আকারে যেটা হাজির হয়। তো বিএনপি চাইলে এখন সে পথে যেতে তো পারে, কারণ তার সেই নৈতিক শক্তিটা আছে যে আমরা এটা করব। জুলাই সনদের কিছু কিছু বিষয়ে যেগুলোতে হয়তো বিএনপির আপত্তি নাই, সেগুলো হয়তো সে সহজে মানতে পারে, কিন্তু একটা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এবং সেখানে সেটা সংসদ সদস্যদের অনুপাতে হবে নাকি ভোটের অনুপাতে হবে, এগুলোর ফয়সালাতে বিএনপি দীর্ঘ সময় নিতে পারে, সময় ক্ষেপণ করতে পারে, তার সে সুযোগ আছে। একেবারে না করার দিকেও সে যেতে পারে, যেটা আপনারা বলছিলেন, আপনি যেটা বলছিলেন যে এক ধরনের ফ্যাসিবাদের পদধ্বনি, এটা হতে পারে। এই শঙ্কা তো সবসময় থাকবে, কারণ তাদের একটা ব্রুট মেজরিটি যেটা বলে সেটা তাদের হয়েছে, এবং বাংলাদেশের জনগণ সেই রায় দিয়েছে। আমরা আমাদের তো এর মেনে নেওয়া ছাড়া এর বাইরে তো কিছু নেই, সে শঙ্কা আছে। জি, ধন্যবাদ। আরেকটি বিষয়, নির্বাচনের পরপরই দুটি বিষয় নিয়ে মানুষের মধ্যে বেশ মানুষ বাঁকা চোখে দেখছে বিষয়টি, এবং বিশেষ করে গণ অভ্যুত্থানের সময় যে তরুণ প্রজন্ম ছিল তাদের থেকে এই বিষয়গুলো বেশি আসছে। সেটি হলো, একটা হচ্ছে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে বিএনপির একজন নেতার নেতৃত্বে, এবং আরেকটি বিষয় হচ্ছে যে আহ, আহ, সালাউদ্দিন আহমেদ বিএনপির একজন নেতা, তিনি বলেছেন যে শেখ হাসিনার প্রত্যর্পণ চাই। কিন্তু প্রত্যর্পণ চাওয়ার যে বিষয়টি বলছে, যে তিনি আগে আসলে এই শেখ হাসিনার নির্বাচনের আগে শেখ হাসিনার আপনার বিচার প্রত্যর্পণ এগুলো নিয়ে কোনো কথা বলেননি, এবং বরং এগুলো নিয়ে চুপ ছিলেন। এখন নির্বাচনের পর দিনই এই দুই ঘটনাকে অনেকে একটু বাঁকা চোখে দেখছে এবং মনে করছে যে আওয়ামী লীগ দ্রুতই কি ফিরছে। সেই জায়গাটা থেকে আপনি আসলে কি বলবেন? দেখেন, রাজনীতিও একটা নিঃসন্দেহে সবসময় খুবই গতিশীল, এবং পরিবর্তনের জন্য একটা প্রস্তুত থাকতে হয় রাজনীতিবিদদের। আওয়ামী লীগ যে চলে গেল, আওয়ামী লীগের যে বিদায় হলো, জুলাই যে আমি যেটাকে জন অভ্যুত্থান বলি, এটা তো মানুষের আকাঙ্ক্ষা ছিল শেখ হাসিনার বিদায়। আওয়ামী লীগের নিষিদ্ধ মানুষ চেয়েছিল, এটা নিয়ে আমার নিজেরও দ্বিধা আছে। আওয়ামী লীগের বিচার হওয়া দরকার, যেটা আমাদের বলাই হচ্ছে আইসিটি আইনের আওতায় যে দলের বিচার, সেই বিচার প্রক্রিয়া বিএনপি অস্বীকার করতে চাচ্ছে। যদি চায় তাহলে আইনকেই অস্বীকার করা হবে, কিংবা সেই আইন তারা সংস্কার করে অন্য কিছু করতে, সেটা না। সুতরাং দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি আসতে হবে, এবং সেই বিচারে যদি দেখা যায় যে তারা দল হিসেবে নির্দোষ, তাহলে তো কিছু করার নাই। আর দল হিসেবে যদি তারা দোষী প্রমাণিত হয়, তাহলে তারা রাজনীতি করবে না। আর এখন আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আছে, এটা নির্বাহী আদেশে আছে। এটা যদি কোর্ট দেয়, আইসিটি ট্রাইব্যুনাল বলে যে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে, নিষিদ্ধ থাকবে। এটা আমার মনে হয় যে বিএনপি নিজে এটাতে খুব বেশি অংশগ্রহণ না করে এটাকে আইনের হাতে ছেড়ে দেওয়াটা আমার কাঙ্ক্ষিত হবে। কিন্তু জনগণ কি তাই এভাবে নিবে? কারণ দীর্ঘদিন হলো একটা বড় প্রচার চলেছে
যেন আওয়ামী লীগকে আর রাজনীতি করতে না দেওয়া হয়, ফেসিবাদ যেন না ফিরে আসে। তো সেইটা তো রাজনীতির প্রশ্ন। রাজনীতির মাঠে কোন বয়ানটা বিএনপি সামনে নিয়ে আসবে এবং কোনটাতে তার লাভ হবে বেশি, সেই লাভ আন্তর্জাতিক বিশ্বে, সেই লাভ প্রতিবেশী ভারতকে মাথায় রেখে, এবং আওয়ামী লীগের যে ভোট তারা এখন নিয়েছে বা পেয়েছে, কিছু ভোট তো তারা অবশ্যই আওয়ামী লীগের ভোট পেয়েছে, যেটা হয়তো জামাতও পেয়েছে। তো এগুলো সব কিছু বিবেচনা করে, এমনকি তার যে বিরোধী দল হতে যাচ্ছে জামাত, জামাত এবং জামাতের জোট এনসিপি, তারা কিভাবে এই সরকারকে সহযোগিতা করছে বা করছে না, সেই সব অনেকগুলো ইকুয়েশন, যেটাকে আমরা বলি সমীকরণ, তার ভিত্তিতে সম্ভবত সরকার সিদ্ধান্ত নেবে বা বিএনপি সিদ্ধান্ত নেবে। তো আমাদের এগুলো দেখবার বিষয়। আমরা কিন্তু এখন পর্যন্ত সরকার গঠিত হতে দেখি নাই, এবং সরকার তার প্রথম চাল, যদি রাজনীতি একটা দাবা খেলা হয়ে থাকে, তার প্রথম চালটা কি দিচ্ছে সেটাও কিন্তু আমরা দেখি নাই। আমরা এখনো কিছুই জানি না। সুতরাং এটা বলবার সময় সম্ভবত এখনো হয় না। আপনি যেহেতু বললেন যে বিরোধী জোট বা তারা কি বলছে করছে সেটার উপর একটা বিষয় মানে নির্ভর করে। আমরা আজকে যেমন 11 দলীয় জোট অর্থাৎ জামাত নেতৃত্বাধীন এনসিপি সহ যে জোটটি, সেই জোটের একটি বৈঠক হচ্ছে। সেখানে তারা অনেকগুলো বিষয় বলেছে যে কি কি সমস্যা হয়েছে না হয়েছে সেগুলো সমাধানের একটি ব্যাপার বলেছে, এবং সর্বশেষ নাহিদ ইসলাম তিনি প্রয়োজনে হলে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন এই বিষয়গুলো। তো আসলে আপনি কি মনে করেন যে এই জোট আসলে যে প্রস্তুতি, এই যে এক ধরনের হুঁশিয়ারি দিল, এটা আসলে এই জায়গাটায় আপনি কিভাবে কি দেখছেন? মানে পরবর্তী কার্যক্রমটা আসলে কেমন কি হবে? আমার তো এটা অনুমান যে এটা আহ, তারা করতেই চাইবে, যেহেতু তারা পরাজিত হয়েছে, অনেক বেশি একটা উচ্চাশা তৈরি করেছিল। তো অতি উচ্চাশা তো নিম্নমুখী হতাশা তৈরি করে, এবং তাদের সেটা করেছে জামাত এনসিপি সমর্থকদের মধ্যে। আহ বিশেষ করে সমর্থকদের মধ্যে, নেতৃত্ব হয়তো জানতোই কি ফলাফল আসবে, কিন্তু সমর্থকরা হতাশ হয়েছে। এখন এই হতাশ সমর্থকদের সাথে রাখা, উজ্জীবিত রাখা রাজনীতির জন্য তো জরুরি। সুতরাং তারা মাঠের কর্মসূচি দিতেও পারে, এই সুযোগ আছে। এখন তারেক জিয়া বা জাতীয়তাবাদী দল বিএনপি এটা কিভাবে হ্যান্ডেল করবে, যেটা আমরা একে বলি, তারা কিভাবে এইটাকে ব্যবস্থায়িত করবে, সেটা দেখবার বিষয়। যেমন কে বিরোধী দলীয় নেতা হবে, কে বিরোধী দলীয় উপনেতা হবে, হাসনাত বা এরকম কোনো তার্কিককে নিয়ে সে ডেপুটি স্পিকার করে ফেলবে কিনা, এবং করলে তারা কিভাবে সরকার, সংসদ এবং আপনার রাজনীতিতে সময় বন্টন করবেন। কারণ খুব এনসিপির হাতে যে খুব বেশি অপশন আছে তা না, এবং এনসিপির মধ্যে 30টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, খুব স্বল্প সংখ্যক মানুষের সাথে সে পৌঁছতে পেরেছে। আপনি এমনকি হা ভোটের ক্ষেত্রেও অবদান তো আসলে বিএনপি বা জামাতের, কারণ এনসিপিতে খুব ছোট জায়গা, কিন্তু তারা এনসিপি বলেছে। এখন জামাত তার সাথে থাকবে কিনা, জামাত এভাবে রাস্তায় নেমে আসবে কিনা, আমার অনুমান জামাতটা করবে না, কারণ জামাত হ্যাঁ, অত্যন্ত তারা বেশি আসলে ব্যবসা বলেছে নির্ভর। যেটা তারা ঐক্যবদ্ধ থাকবে এমন কথা বলেছে। জামাত তো এটার সাথে মানে এক হ্যাঁ, ধরনের সেই সেই ঐক্যবদ্ধ ঐক্য, থাকবে তারা। সেই ঐক্য যেন ভেঙে যায় বা দুর্বল হয়, সেটার ব্যবস্থাও নিশ্চয়ই তার প্রতিপক্ষ রাজনৈতিক দল চেষ্টা করবে, তাই না? কাউকে হয়তো মন্ত্রিত্ব দেবে, কাউকে বিরোধী দলের উপনেতা, কেউ যে আপনার ডেপুটি স্পিকার, আরো অসংখ্য সুযোগ আছে যেগুলোর মধ্যে তাদেরকে ইনভলভ করে ফেলতে পারে, যেটা বিএনপি বলছে যে একটা জাতীয় সরকারের চেহারা দেওয়া, সেটা সুযোগ আছে। আবার এটা মনে রাখতে হবে যে আন্দোলন সংগ্রাম করবার জন্য জামাত নির্ভরযোগ্য দল না। জামাত শেষ মুহূর্তে আন্দোলন করে যখন সে নিশ্চিত হয় যে আচ্ছা, আন্দোলন করা ছাড়া তাদের আর কোনো পথ নেই। কারণ জামাতকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হয় তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর থেকে। জামাত তার সরকারের সাথে কোনোদিন কোনো অবস্থায় জামাত সরকারের সাথে বিরোধিতায় যায় নাই, ঝামেলা করে নাই। সুতরাং আমার একটা অনুমান যে জামাত এইবারও সরকারের সাথে শুরুতেই একটা দ্বন্দ্বে চলে যাওয়ার মতো ঝুঁকি নেবে না, কারণ তাদের ঝুঁকিটা শেষ পর্যন্ত আর্থিক ঝুঁকিতে রূপান্তরিত হয়। আমার মনে হয় না যে সেই বিপদ জামাতের তরফ থেকে আসবে। তবে তারেক জিয়া বা বিএনপি যদি বড় ধরনের ভুল করতে থাকে, যেটাকে আমরা রাজনীতিতে বলি ব্লান্ডার, সেটার পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। কারণ মাঠে জামাত এনসিপি এদের এক ধরনের শক্তি, বয়ান নির্মাণের শক্তি তো আছে।
জি, ধন্যবাদ। আরেকটা বিষয় যেটা হলো যে ধরেন আমরা যদি বলি মোটা দাগে হচ্ছে ধরেন ৩য় বা চতুর্থ যে শক্তি ছিল রাজনৈতিক দল হিসেবে সেটা আ আ জাতীয় পার্টি এবং জামাতের ব্যাপারটা ছিল। কিন্তু জাতীয় পার্টি এবার আ একটি আসনও জেতে নেয় এবং আসলে প্রতিদ্বন্দ্বিতাই সেভাবে তারা করতে পারে নাই খুব একটা। ইভেন যে আসনগুলাতে তাদের বলা হয় যে একদম নিজেদের আসন সেখানেও তারা জেতেনি। তো এই বিষয়টা আ কারণে অনেকে মনে করছে যে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক আ হয়ে পড়ল। আসলেও কি তাই? এবং জাতীয় পার্টির তো ধরেন ভাঙন-টাঙন আছেই। আসলেও কি মানে অপ্রাসঙ্গিক হয়ে গেল কিনা? আহ, আওয়ামী লীগের সাথে যারা ছিল বিগত সরকারের সাথে, বিশেষ করে পুরো ফেসিবাদী রেজিম যদি আমরা বলি যে 18-র পর থেকে কট্টর ফেসিবাদী রেজিম, তার সাথে যারা ছিল তাদের সবার রাজনীতি, এমনকি আওয়ামী লীগ নিজেরও রাজনীতি শেষ করে দিয়েছে। কারোই রাজনীতি ছিল না। আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগই ছিল না। আমরা যারা দেখেছি, খোঁজ খবর রাখি, তারা দেখেছি যে সংগঠন হিসেবে আওয়ামী লীগ নাই। প্রচুর বাস্তান আছে, প্রচুর প্রতিদ্বন্দ্বী নেতৃত্ব আছে বিভিন্ন জায়গায়, কিন্তু কর্মী নাই। সমর্থকদের মধ্যে বিচ্ছিন্নতা বেশি। আর সেখানে জাতীয় পার্টি বা তার সাথে আরো যারা ছিল, এমনকি ধরেন মেনন ভাইয়ের ওয়ার্কার্স পার্টি বা ইনু ভাইয়ের জাসদ, তারা কেউই আসলে পার্টি হিসেবে আর অ্যাক্টিভ ছিল না। আমার মনে হয় না যে জাতীয় পার্টি এখন বেঁচে ছিল। জাতীয় পার্টি অনেক আগেই মারা গেছে, এটা শেষ হয়ে গেছে। টিকে থাকবে যেভাবে আপনার মুসলিম লীগও তো এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, আমরা কেউ জানি না যে কি করেছে। জাতীয় পার্টি ভোটগুলো সবই সম্ভবত, জাতীয় পার্টি যেগুলো আমরা বলি যে তাদের নিজস্ব জায়গা, সেই ভোটগুলো তো জামাত নিয়ে নিয়েছে। বা আওয়ামী লীগের যেই আহ, উত্তরবঙ্গের যেসব জায়গায় আওয়ামী লীগ জাতীয় পার্টি মিলে মিশেছিল, সেই জায়গায় বড় ভোট নিয়ে নিয়েছে জামাত। তো জামাত তৃতীয় দল হিসেবে সব জায়গায় থাকবে, এবং জাতীয় পার্টির জন্য এই জায়গাটা উদ্ধার করা অলমোস্ট ইম্পসিবল। এটা দেখি না। জি, ধন্যবাদ। আরেকটা বিষয় সেটা হচ্ছে টাইমসের একটা প্রতিবেদনে বলা হয়েছে যে মানে যেহেতু নিরঙ্কুশ ভাবে জয়ী হয়েছে বা হচ্ছে বিএনপি, সেখানে দক্ষিণ এশিয়া এবং বিশ্বের জন্য তারেক রহমান বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন বা উঠতে পারেন। আসলে কতটুকু মানে বিশেষ করে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তারেক রহমানের গুরুত্বটা কিভাবে কতটুকু হয়ে উঠবে এবং কিভাবে কি হতে পারে সেই জায়গাটায় যদি একটু আপনি বলেন। আচ্ছা, আমার এটা একটু ভিন্ন রকমের ভাবনা আছে। দেখেন, একটা দেশের রাজনৈতিক নেতৃত্ব কতখানি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আন্তরিক বা বৈশ্বিক রাজনীতিতে, এটা নির্ভর করে সেই দেশের নিজস্ব যোগ্যতার উপর। সেই যোগ্যতা অর্থনৈতিক যোগ্যতা, মানে যোগ হওয়ার যে উপায়, সেটা অর্থনৈতিক, সেটা আহ, আবিষ্কার, বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি, নিজস্ব সম্পদ, তার অন্তর্নিহিত সম্পদ এবং তার জনগণের গুণমান। এর কোনো দিক থেকেই আমাদের এখান থেকে বহির্মুখ ধরনের নেতৃত্ব তৈরি হবে বিশ্ব পরিমণ্ডলে বা আঞ্চলিক পরিমণ্ডলে, সেটা নেই। এটা এটা তারেক জিয়া বা তারেক রহমানের নিজস্ব যোগ্যতা বা অভিজ্ঞতার প্রশ্ন নয়, কিন্তু দেশের যোগ্যতা বা অভিজ্ঞতার প্রশ্ন। বাংলাদেশ ভূ রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশ এই কারণে হয়ে উঠেছে যে বাংলাদেশকে সবাই ব্যবহার করতে চায়। তো এটা অন্য কোনো কিছু না। তাকে একটা আহ, তার সমুদ্র, তার ভূখণ্ড ব্যবহার করে, যেমন ভারত, চীন হয়তো ভূখণ্ড ব্যবহার করতে চায়, সমুদ্র সীমা, সমুদ্র সীমার মধ্যে সে আমেরিকা হয়তো কিছু করতে চায় বা ঘাঁটি করতে চায়, বা তার বহর নিয়ে, নৌবহর নিয়ে সে রাখতে চায়, এই সমস্ত ব্যাপার। বা হয়তো আমাদের আরাকানের যেই আহ, অস্থিরতা আছে, ভারতের যেই সীমান্ত উদ্বেগ আছে, তার নিরাপত্তা উদ্বেগ আছে, এগুলো পরস্পরের যে খোঁচাখুচি, সেগুলোর মধ্যে তারা যে যাবেন, গেলে কি উনি সেটার আপার হ্যান্ডে থাকতে পারবেন? আপার হ্যান্ডে থাকবার মতো দেশের ব্যাকআপ সেরকম আছে? আমার মনে হয় যে তারেক জিয়া হয়তো অনেক বড় নেতার হতে পারতেন, কিন্তু তার মানে দেশের সামর্থ্য এরকম না, তার রাষ্ট্রের সামর্থ্য এরকম না। বাংলাদেশ খুব ভঙ্গুর অর্থনৈতিক দেশ, সে অনেক বেশি বিপদে থাকে। তার একটা শিপ যদি একটা বন্দর যদি চট্টগ্রাম বন্দরে যদি একটা শিপ সিঙ্ক হয়, তাহলে সে বিপদে পড়ে। তার এখানে মানে খুবই একটা গার্মেন্টস এর যদি একটা নিষেধাজ্ঞা আসে, ট্রাম্প, আমরা তো 3 মাস, ভারত তো দীর্ঘদিন গার্মেন্টস এর নিষেধাজ্ঞাটা 6 মাস হয়তো অতিবাহিত করলো, আমরা কিন্তু 1 সপ্তাহ এটা দিতে পারবো না। আমাদের এটা সম্ভব হবে না।
কোন রকমের নিষেধাজ্ঞা মোকাবেলা করবার সামর্থ্য আমাদের নেই। সুতরাং নিজের দাপটে জনগণকে কষ্ট দিয়ে আমি বড় নেতা হব, এরকম মনোভঙ্গি বাংলাদেশের কোন রাজনীতিবিদদের হওয়া, বিশেষ করে যিনি সদ্য সরকার গঠন করলেন, এটা স্বাভাবিক না, এটা হতে পারে না। উনাকে অনেক সময় নিতে হবে, বাংলাদেশকে গুছাতে হবে, তার রাষ্ট্রকে গুছাতে হবে, রাজনীতিকে বুঝতে হবে। তারপরে সম্ভবত উনি হয়তো বিশ্বের দিকে দৃষ্টি দিলেও দিতে পারেন, এবং সেটা আমরা তো দেখছি যে উনার হাতে অনেকগুলো পেন্ডিং কাজ রয়ে গেছে। যেমন জুলাই সনদ, জনগণের চাওয়া, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, তা এবং সমস্ত আমাদের প্রশাসন ভেঙে পড়েছে বা নাই। আপনি যেই প্রশাসন, যে শাসন ব্যবস্থা আমাদের আছে, যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেটা অনেক বেশি তারেক রহমান বৈরী বা বিএনপি বৈরী হয়ে যেতে পারে। কারণ আমরা দেখেছি দীর্ঘদিন ধরে যে সেখানে নিয়োগগুলো হয়েছে একেবারে ডিএনএ পরীক্ষা করে। এমনকি একই জিনিস আছে আপনার শিক্ষকদের মধ্যে, বিশ্ববিদ্যালয়গুলো অস্থির হয়ে উঠতে পারে। কারণ অধিকাংশ শিক্ষক এখন যারা আছে তাদের সংখ্যাগরিষ্ঠ আসলে আওয়ামী শাসনামলে নিয়োগ পাওয়া, এবং তাদের এক ধরনের আনুগত্য আছে বলে অ্যাটলিস্ট আওয়ামী লীগ মনে করছে। সুতরাং এইগুলোর তো একটা এইগুলোর একটা ব্যবস্থাপনা করতে ভালো সময় তার দরকার পড়বে। আমার মনে হয় না যে এই মুহূর্তে তারেক জিয়া বৈশ্বিক রাজনীতির দিকে মনোযোগ দিবেন, বরং তাকে দ্বিপাক্ষিক ভিত্তিতে ভারতের সাথে এক ধরনের আহ ভারত যেই বাংলাদেশকে কি বলবো, যেই আহ, উত্তপ্ত করবার সামর্থ্য রাখে, যে সমস্যাগুলো তৈরি করবার সামর্থ্য রাখে, সেইগুলো যেন কমিয়ে আনা যায় বা না করে দিতে একটু মানে দূরে রাখা যায়, সেগুলোর দিকে ওনাকে অনেক বেশি মনোযোগ দিতে হবে। আবার এটাও মনে রাখতে হবে যে ট্রাম্পের মতো অত্যন্ত ট্রানজেকশনাল একটা মানুষ ক্ষমতায় আছে, যে প্রতি মুহূর্তে প্রতিটা পাই পয়সার হিসাব নিকাশ নিয়ে নিজেকে দেখাতে চায়। সুতরাং আগামী 2-3টা বছর যে সময়টা ট্রাম্প ক্ষমতায় আছে, সেটা তারেক জিয়া কোন দিকটাও নজরে রাখতে হবে। চীন ব্যবসায়ী একটা আহ, রাষ্ট্র, তার ব্যবসা মূল লক্ষ্য থাকে, তার সুদূর প্রসারী লক্ষ্য আছে। কিন্তু এটাও ঠিক যে তারেক জিয়ার সাথে তাইওয়ান ইস্যুতে চীনের সম্পর্ক খারাপ হয়েছে। সুতরাং তারেক রহমানকে চীনের বিষয়টাও বেশ বেশ গুরুত্ব দিয়ে ভাবতে হবে। উনি যদি বাংলাদেশের রাষ্ট্রের এবং মানুষের দিকটা ভাবেন, তাহলে বৈশ্বিক নেতা হওয়ার যে বাসনা যদি থেকেও থাকে, আমার মনে হয় এটা এটা সময় সেই সময় না। জি, জি। ধন্যবাদ। আচ্ছা, আনন্দ, আপনি যে কথাগুলো বলছিলেন যে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। আনন্দবাজার পত্রিকা একটা আ মা আর্টিকেল প্রকাশ করেছে। সেখানে বলেছে তারেক রহমানের সামনে মূলত ৫টি চ্যালেঞ্জ। একটি হচ্ছে জনতার আস্থা, অর্থাৎ এই নির্বাচন পরবর্তী আস্থা ঠিক রাখা, আওয়ামী লীগের ভবিষ্যৎ, ভারত নীতি, জুলাই সনদ এবং অর্থনৈতিক সংকট। আসলেও কি এইগুলোই মানে মূল মানে তার চ্যালেঞ্জ, নাকি আরো আপনি অন্য কোনো চ্যালেঞ্জ দেখছেন মূলত? হ্যাঁ, অনেক জনগণের আস্থা কথাটা তো অনেক ব্যাপার, বড় ব্যাপার। মানুষের আস্থা মানে কি আসলে আইন শৃঙ্খলা। মানুষ কি চায়? শান্তিতে ঘুমাতে চায় এবং নিরাপদে তার কাজটা করতে চায়। সে রাতের বেলা শান্তিতে থাকবে, নিরাপদে চলাচল করবে, তার কাজটা সে করবে। তার যে এখন এইটা আহ, এইরকম একটা মানে আমাদের যে তৃতীয় বিশ্বের বা আমাদের এই উপমহাদেশের যে রাজনীতির ধরন, সেইখানে রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসে, তার কর্মী বাহিনী, যেটা বা বিভিন্ন জায়গায় বিস্তৃত কর্মী বাহিনী, এদের একটা থাকে যে কিভাবে আমরা এই ক্ষমতা থেকে লাভবান, গুন্ডারাজ একটা কায়েম হয়ে যায়। তো এইটা মোকাবেলা করা, তার যারা তার জন্য আহ, একসময় জেল খেটেছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তারপরে বিপুল আশা নিয়েছে যে এখন বোধহয় আমরা যেভাবে আওয়ামী লীগের কর্মীরা নানাভাবে নানা জায়গা থেকে চাঁদাবাজি করেছে, নানা চাকরি দখল করেছে, হাত ইজারা নিয়েছে, সেটা আমরা কতটা পাচ্ছি। এইটা যখন করতে যাবে তখন তো অভ্যন্তরীণ যখন সংকট তৈরি হবে, দ্বন্দ্ব তৈরি হবে, একইভাবে জনগণ এটাকে খুব ভালোভাবে হয়তো দেখবে না। কিন্তু এই রাজনৈতিক দলগুলো চালাতে হলে আবার যেমন তাদের অর্থ তহবিলের দরকার পড়ে, আবার সমাজে যে আমাদের যে অনানুষ্ঠানিক অর্থনীতি আছে, সেইটার সুরক্ষা দিতে হলেও এই লোকগুলির দরকার পড়ে। নইলে তারা যারা ব্যবসাপাতি করছে তারা আসলে চাঁদা দিয়ে ব্যবসাটা করে, দিতে তারা চায়, কিন্তু সেইটা নিয়ন্ত্রণের মধ্যে রেখে যদি করা যায় তাহলে হয়তো এই অনানুষ্ঠানিক অর্থনীতিটা ঠিক থাকে।
এটা একটু অত্যন্ত জটিল এবং খুবই আহ, অনুমান ভিত্তিক একটা কার্যক্রমের ভিতর দিয়ে আমাদের সরকারকে চলতে হয়। তো এইটা তারেক জিয়া আমার মনে হয় যে বড় একটা বিবেচনা হবে আইন শৃঙ্খলা রক্ষা করা, তার উচ্চাভিলাষী কর্মী বাহিনী যাদের নানা রকম আগ্রহ আছে তাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা, আগ্রহ তার উচ্চাভিলাষটাকে সীমিত রাখা, সময় পাওয়া, এইগুলো তাকে ব্যবস্থা করতে হবে। এরপর ধরেন যে নানা রকম নির্বাচন এসে হাজির হবে, উপজেলা নির্বাচন এসে হাজির হবে, পৌর কর্পোরেশন, পৌরসভা এবং সিটি কর্পোরেশন গুলো নির্বাচন এসে হাজির হবে। অনেক 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 ঘটনা বাংলাদেশের মধ্যে দিয়ে যাবে। নিজের রাজনৈতিক দলকে গোছানোর ব্যাপার আছে। উনি কাউন্সিল হয় না, বিএনপির দীর্ঘদিন হলো নেতৃত্বের ঠিক ধারাবাহিকতা নাই, সেইটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, প্রশাসনকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, বাংলাদেশের আমলাতন্ত্র মানে এটা খুবই খুবই বাজে ধরনের একটা ঔপনিবেশিক আমলাতন্ত্র। এখানে জনসেবা বা সেবা এটা নাই, মানে এটা আমরা ঠিক বুঝি না। আমরা যারা সরকারের সাথে সরকারের মানে পাবলিক মানি গ্রহণ করি, এটা আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও এটা খুব কঠিন যে তাদেরকে দিয়ে আপনি কাজ করাবেন, মানে দেশের জন্য কাজ করাবেন। এরা বরং কাজ না করে নিজেদেরকে ইনভেস্ট করে তার সরকারের প্রশাসন যন্ত্রে, তারপরে এখান থেকে সে তার ম্যাক্সিমাম প্রফিটটা তুলে নেওয়ার চেষ্টা করে, মুনাফা সর্বোচ্চ করার চেষ্টা করে। তো এইগুলোকে নিয়ন্ত্রণে আনা আমার মনে হয় অত্যন্ত জরুরি, মানে প্রাথমিক কাজ হয়ে দাঁড়াবে তার দল, সরকারি কর্মকর্তা, পুলিশ, জি তারপরে হচ্ছে ধন্যবাদ। আপনার জি, বাকিগুলো পরে আর কি। আপনি খুব সুন্দর কয়েকটা বিষয় বলেছেন। আরেকটি বিষয়, যেহেতু আপনি এর আগে বললেন যে আসলে ভারত বাংলাদেশে একটা বড় ধরনের প্রভাব রয়েছে, সেই প্রভাব মোকাবেলা করাও তার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসলে বিএনপির অর্থাৎ তারেক রহমানের আপনার দিল্লির সাথে অর্থাৎ ভারতের সাথে সম্পর্কের কৌশলটা আসলে কেমন হতে পারে বলে আপনি মনে করেন, বা কেমন হওয়া উচিত বলে মনে করেন বর্তমান প্রেক্ষাপটে? একটা হচ্ছে যে বাংলাদেশের এই ভোটের মধ্য দিয়ে যেটা প্রকাশ হলো সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু উগ্রবাদিতাকে গ্রহণ করে নাই। এবং আমার ধারণা সেটা যেমন ধর্মীয় উগ্রবাদের কথা বলবো, সাংস্কৃতিক উগ্রবাদের কথা বলবো, আমার কেন জানি অনুমান হয়েছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ভারতের সাথে উগ্রতাটা পছন্দ করবে না। তো তারেক জিয়া যদি এভাবে অনুভব করেন তাহলে তো অহেতুক কোনো ঝামেলায় যাওয়ার কথা না। ভারতের দ্বারা দুটো জিনিসই কিন্তু সত্য। একটা হচ্ছে যে আমাদের চারিপাশে ভারত, আবার একই সাথে আমরা ভারতের পেটের মধ্যে। আমাদের যন্ত্রণা করবার, ভারতকে যন্ত্রণা দেবার সামর্থ্য আছে বলে একটা মানে যেটাকে বলে পার্সিভ থ্রেট, সেটা তো ভারত বোধ করে। সেটা তো এবং আপনি এটাকে উড়িয়ে দিতে পারেন না, কারণ বাংলাদেশের ভেতরে এটা থেকে অনেক কথা বলা হয়, নানা রকম ভাবে ভারতকে উত্তক্ত করা হয়। তো ভারত একটা বড় দেহ নিয়ে সে তো যে কোনো জায়গায় আঘাত বোধ করতে পারে, তার সুরসুরি লাগে, সে উত্তেজিত হয় এবং তার অহং তৈরি হয়। তো এইগুলো তারেক জিয়া কিভাবে ভাববেন? এর আগে আমরা দেখেছি 2001 থেকে 6 এর মেয়াদে তারেক জিয়ার বা বিএনপি, তারেক রহমান এবং বিএনপির একটা বড় দুর্নাম ছিল যেটা, সেটা হচ্ছে এই যে সাতরাক অস্ত্র মামলা, ভারতের সাথে এক ধরনের সীমান্ত মধ্যে নানা রকম মানে এই সব মৌলবাদী স্থান বা ধর্মীয়, আরো ভালোভাবে বললে মুসলিম ধর্মীয় মৌলবাদ, হিন্দু ধর্ম বা মৌলবাদ নিয়ে ভারতের চিন্তা নাই, কিন্তু মুসলিম ধর্মীয় মৌলবাদ নিয়ে তাদের খুবই উৎকণ্ঠা আছে। এইগুলো তারেক জিয়াকে সম্ভবত অ্যাড্রেস করতে হবে খুবই ইতিবাচক ভাবে, খুবই সহনশীল ভাবে। এটা উচিত। তারেক জিয়া কি করবেন? আমার ধারণা তারেক জিয়া অতীত থেকে শিক্ষা নেবেন। ভারতের সাথে অহেতুক দ্বন্দ্ব জড়িয়ে তার দলের এবং বাংলাদেশ রাষ্ট্রের কিছু বাড়তি ঝামেলা, কি ফলাফল হবে কি না হবে এটা পরের কথা, কিন্তু বাড়তি ঝামেলা যেটা অহেতুক, মানে বোঝার উপরে শাঁখে রাখির মতো, এটা নেওয়াটা খুব বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করবেন বলে আমার মনে হয়। আপনার অভিজ্ঞতা সেরকম উনাকে অনুমতি দিবেন, জি উনি সতর্ক থাকবেন। জি ধন্যবাদ। আরেকটি বিষয়, সেটা যেহেতু আপনি গণমাধ্যমের সঙ্গে গণমাধ্যমের শিক্ষক এবং গণমাধ্যম নিয়ে আপনার কাজ, গণমাধ্যমের ধরেন এই যে আমরা যেটা বলছি যে 24 আগস্টের আগে যে গণমাধ্যমের এক ধরনের ব্যবস্থা ছিল, সেই জায়গাটা থেকে আসলে কতটুকু উত্তরণ হবে, মানে এই তারেক রহমান আসার পরে বিএনপির আগের অভিজ্ঞতার আলোকে যদি আপনি একটু বলেন, গণ অধিকারের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার, এই বিষয়গুলো আসলে কতটুকু উন্নতি হবে বা কেমন কি হবে?
এটা সব ক্ষেত্রেই বলা যায়। আপনি যদি সংবাদ মাধ্যমের কথা বলেন, আপনি যদি ব্যক্তি স্বাধীনতার কথা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতির কথা বলেন, প্রতিটা ক্ষেত্রেই আমাদের একই রকম আসলে। সেটা হচ্ছে এই যে আমাদের জনগণ কতটুকু আহ, চর্চা করতে পারছে। সাংবাদিকতার অভাবনীয় অবনমন হয়েছে। সাংবাদিকতার সংখ্যাগরিষ্ঠ সাংবাদিক এক ধরনের আপোষকামী মানসিকতা নিয়ে চলে বলে আমার মনে হয়। এটা অস্বাভাবিক না এই দেশের জন্য, বা এটা সাংবাদিক বলবো না, যে কাউকে। কারণ তার যে রুজির নিরাপত্তা, এটা অত্যন্ত আহ, কি বলা যায় যে তারের উপরে, দড়ির উপরে থাকে, দড়ির উপরে সাইকেল চালার মতো। এটা আছে নাই হয়ে যেতে পারে, কোনো নিশ্চয়তা নাই। এরকম অবস্থায় সাংবাদিকদের খুব মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে এই আশা করা যায় না। আহ আমরা এমন যদি হয়ও যে সরকার অনেক বেশি স্বাধীনতা দিতে চায়, আমার মনে হয় যে সেটা গ্রহণের সক্ষমতা আমাদের সাংবাদিকতার নেই। এমনকি ব্যক্তি মানুষ হিসেবে আমাদেরও নেই। এটা একটা দীর্ঘ ঐতিহাসিক কারণ আছে। আমরা একটু অধস্তন মানসিকতা, এক ধরনের রাজতন্ত্র থাকলে যেরকম হয় একটা প্রজা মানসিকতা, সেটাও আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে আছে বলে আমার নানা সময় মনে হয়েছে। অন্তত পক্ষে একটা বড় সময় তারা ক্ষমতায় যারা থাকে তাদেরকে দেয়, খুব দ্রুতই তারা বিরুদ্ধে চলে যাবে, মেরুদণ্ড সোজা করবে, সত্য উচ্চারণ করবে, এরকম না। এই সবটা মিলিয়ে আমার মনে হয় যে আহ, এত বেশি কিছু পরিবর্তন হবে না। মানুষ তো বদলায় না। আমরা সেই মানুষগুলোই দেখছি। গত 15-16 বছর আমরা শেখ হাসিনার আমলের সাংবাদিকতা দেখেছি। সেটা দেখার মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি। আমরা কেমন করে বদলাবো? আমাদের হাতে তো নতুন কিছু নাই। নতুন পথ তৈরি হওয়া একটা দীর্ঘ সময়ের ব্যাপার। সরকার কিছু অনুকূল পরিবেশ হয়তো রাখতে পারে, কিন্তু রাখতে চাইলেই যে আমরা গ্রহণে সক্ষম হব, ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের আরো আরো সময় লাগবে একটা স্বাধীন গণমাধ্যম পাওয়ার, উপযুক্ত হয়ে উঠতেও। এবং সরকারের কাছ থেকে, সরকার আসলে কি একটা গণতান্ত্রিক সরকার যেটা হয়, সারাক্ষণ তাকে চাপে রাখতে হয়। চাপে রাখে সাংবাদিক, চাপে রাখে সেই সমাজের মানুষ। সমাজের মানুষ যখন চাপ দেয়, নানা রকম আপনার কি বলবো যে ইংরেজিতে যেটাকে বলে যে পজিটিভ ডেমোক্রেটিক মুভমেন্ট যেটা থাকে। এখন এই আহ, একটা প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলন যদি খুব জোরালো ভাবে সব জায়গায় থাকে, তাহলে সাংবাদিকতা আপনার স্বাধীনতাগুলো ভোগ করতে শুরু করবে, এবং এক সময় সেই স্বাধীনতা তার অভ্যস্ততায় পরিণত হবে। সাংবাদিকতা কতখানি স্বাধীন হবে, কতখানি গণমাধ্যম স্বাধীন হবে, এটা সম্পূর্ণটা নির্ভর করছে আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো এবং সরকার কিভাবে গণতন্ত্রের চর্চা করছে। গণতন্ত্রের চর্চা ভালো হলে সাংবাদিকতা ভালো থাকবে, আস্তে আস্তে তৈরি হয়ে উঠবে তার স্বাধীনতা ভোগ করবার, ব্যবহার করবার। জি, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষের দিকে, আমি সর্বশেষ আপনার কাছে যে এই নির্বাচনের ফলাফল এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কি ধরনের পরিবর্তন আসবে বলে আপনি মনে করেন, বা কি ধরনের নেক্সট টাইমগুলো আসলে কেমন হতে পারে বলে আপনি মনে করেন? একটা হচ্ছে যে আগামী 2-3 বছর যদি আমি ধরেও নিই যে সরকার খুব দক্ষতার সাথে সবকিছু সামলে চলছেন, আগামী 2-3 বছরের মধ্যে আমরা খুব কিছু দেখতে পাবো না। আহ, রাতারাতি কিছুই হবে না। যেটা সাংবাদিকতার ক্ষেত্রে সত্যি, এটা সমস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে সত্যি। একটা সময় নেবে। অর্থনৈতিক পরিস্থিতি কেবল আমাদের উপরে না, বৈশ্বিক পরিস্থিতির উপরও নির্ভর করে। বৈশ্বিক পরিস্থিতি কি হবে সেইটা একটা বড় বিষয়। সুতরাং অর্থনীতি যদি ভালোভাবে না চলে, তাহলে সবকিছু বৃথা হয়ে যাবে। রাতারাতি কোনো কিছুই আশা করা ঠিক হবে না। এটা একটা দীর্ঘ সময় লাগবে। আমাদের সরি, রাজনৈতিক দলগুলোকে দাঁড়াতে হবে। ওরা একটু পানি খেতে হয়। দুঃখিত, আমার পানি নিয়ে বসা উচিত ছিল হঠাৎ করে। তো জি, রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাবে না, এটা অহেতুক আশা করা। দেখেন, আমাদের এখানে কোনো সংগঠন নেই, কোনো রাজনৈতিক দলই সুষ্ঠুভাবে পরিচালিত হয় না। কোনো রাজনৈতিক দলের তার তহবিল নির্বাহ করবার জন্য সুষ্ঠু ব্যবস্থাপনা নেই, তহবিল সংগ্রহের সুষ্ঠু ব্যবস্থা নেই।
এগুলো অনেক দীর্ঘমেয়াদী একটা বিষয়, যেটা যদি মানুষ অতিরিক্ত আশা করে তাহলে অতিরিক্ত হতাশ হতে হবে। অত্যন্ত, যেটা আমি বলছিলাম, যে নিম্নমুখী হতাশা। আমাদেরকে নিজেদের জানতে হবে যে খুব বেশি কিছু বদলে যাওয়ার মতো আমরা নিজেরা তৈরি হই নাই। মানুষ যদি বদলায়, মানুষের যদি রাজনৈতিক সচেতনতা তৈরি হয়, যেটা তৈরি হতে সময় নেয়, তখন বেশ আপনি নতুন কিছু আশা করতে পারেন। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি অনেকগুলো বিষয় সুন্দর বেশ কিছু বিশ্লেষণ দিয়েছেন। আশা করি আমাদের দর্শকরা এই বিষয়গুলো খুব ভালোভাবে উপভোগ করতে পেরেছে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং দর্শকরা যারা শুনছেন বা শুনবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আশা করি পরবর্তীতে আবারও দেখা হবে। সেই প্রত্যাশা রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো মতামত, অভিমত থাকে অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন। পরবর্তীতে আবারও কথা হবে নতুন বিষয়ে, নতুন অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমাদের সঙ্গে থাকুন।